আপনারা জানেন যে আমাদের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ তার মামলা যেটা একটু চাঞ্চল্যকর মামলা সারা বাংলাদেশে। আহ, এই মামলার যে আসামি 4 নম্বর আসামি আশরাফুল হক ডন, তাকে সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তা আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আর আজকে তার পক্ষে একজন আইনজীবী এই মামলায় তার জামিনের প্রার্থনা করেন। তিনি এই জামিনের প্রার্থনায় কোনো ধরনের তার জামিনের পক্ষে কোনো ধরনের তথ্যপত্র উপস্থাপন করতে পারে নাই। সাধারণত চিরাচরিতভাবে যে সাধারণভাবে মানুষ জামিনের প্রার্থনা করে এমনই একটি দরখাস্ত দিয়েছে বা শুনানি করেছে। তা আমরা প্রসিকিউশন পক্ষে আমরা বলেছি যে এই এই যে আশরাফুল হক এই মামলার সে এজাহার নামী আসামি, আর এই মামলার আরেকজন আসামি 11 নম্বর আসামি ফরহাদ, সে সালমান শাহের মায়ের দায়ের করা একটি মামলায় একটা 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। সেইখানে সে টোটাল এই হত্যার ঘটনাটা বর্ণনা করেছিল এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে আশরাফুল হক ডন কীভাবে এই মামলায় সঙ্গে ইনভলভ ছিল সেটাও সে ব্যাখ্যা দিয়েছিল, বলেছিল। এবং ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপরে ভিত্তি করেই এই বর্তমান যে মামলাটা সালমান মামলা, এই মামলাটা থানা রেজিস্ট্রেশন করে বা থানাতে দায়ের হয়। তো আমরা বলেছি যে সে যেহেতু মামলাটি তদন্ত অবস্থায় আছে, আর সে এই পর্যায়ে সে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং তার বিদেশে পালিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে তাকে জামিন দিলে মামলার তো তদন্ত সহ সকল বিষয়ে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান। এক পর্যায়ে তার জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। তা আমাদের বক্তব্য শুনলেন আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেন বিজ্ঞ আদালত। উভয় পর বক্তব্য শোনার পর তার জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করেন। না, স্বাভাবিক একটা মামলা, সে যেহেতু এজাহার নামী আসামি, মামলাটি যেহেতু হত্যা মামলা, আর যেহেতু একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি এই মামলার ঘটনার বিষয়ে আছে, এছাড়াও তদন্ত চলাকালীন সময় সাধারণত এইসব মামলাগুলোতেই তদন্ত মানে কোর্ট বা প্রসিকিউশন পক্ষ থেকে একটা জোরালো আপত্তি থাকে, কোর্টও সেটা বিবেচনা করে। কারণ তদন্ত এখন প্রাথমিক বলতে গেলে তদন্ত একটা মোড় নিয়েছে, এই পর্যায়ে তাকে হয়তো আরও জিজ্ঞাসাবাদ করা হইতে পারে বা তাকে জামিন দিলে এই পর্যায়ে সে আত্মগোপনে চলে যেতে পারে। তাকে তার বিরুদ্ধে তো আগে ওয়ারেন্ট দেওয়া আছে এবং বিদেশে না যাওয়ার নিষেধাজ্ঞা আছে। এতদিন সে আত্মগোপনে ছিল। তো যখন আর আপনারা জানেন যে ইতিপূর্বে এই মামলাগুলোর ব্যাপারে অগ্রগতি হয় নাই। তো এই বর্তমান সরকারের যে সদিচ্ছা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সবাইকে আইনের আওতায় আনা এবং আইনটা নিজস্ব গতিতে চলার যে একটা বর্তমান সরকারের যে একটা লক্ষ্য এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে সরকারের একটা লক্ষ্য, সেটার বাস্তবায়ন দেখে অনেকে হয়তো বুঝতেছে যে আর মানে এখান থেকে মানে এই মামলা থেকে বেঁচে থাকা সম্ভব না, তাকে কোনো না কোনোভাবে আইনের আওতায় আসতে হবে। সেটা তদন্তকারী কর্মকর্তা দেখবে। তদন্তকারী কর্মকর্তার অবাধ ক্ষমতা, সে খুব নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং তার প্রতি কোনো চাপ থাকবে না। তার অবাধ ক্ষমতা, সে কাকে অ্যারেস্ট করবে, কাকে কখন অ্যারেস্ট করবে, কখন করা উচিত, কিভাবে করা উচিত, কাকে জিজ্ঞাসাবাদ করবে, এটা তদন্তকারী কর্মকর্তার। মামলাটি প্রমাণ করার জন্য আমাদের আইনে তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা সে করবে। সাধারণত কোর্ট তদন্তকারী কর্মকর্তাকে কেউ নির্দেশনা দিতে পারে না। তো এই আমাদের আইনে তদন্তকারী কর্মকর্তার অবাধ ক্ষমতা এবং এখানে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নাই। সে তার স্বাধীনভাবে সে তার তদন্ত কাজ করবে।
কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কাকে ধরতে হবে, কাকে আনতে হবে, এই বিষয়ে সে করবে। তার প্রতি কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না। আমি তো আগেই বললাম যে এখানে মামলা তদন্তকারী কর্মকর্তার সর্বোচ্চ ক্ষমতা আছে, সে তদন্ত করবে, সে করে যে পর্যায়ে যায়, যেভাবে যে করা উচিত সে করবে। তাকে তার স্বাধীনতা আছে যে তদন্ত করা, সে কীভাবে করবে। আর যদি কোনো সময় সে আবার জামিনের দরখাস্ত দেয় তার পক্ষে কেউ, তখন হয়তো জামিন শুনানি হইতে পারে। সেটা বিচারে প্রমাণ হবে। বিচার যদি প্রমাণিত হয় শাস্তি হবে, বিচার প্রমাণ না হয় তা শাস্তি হবে না।